স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এক মাসের ব্যবধানে ঢাকা থেকে আন্তর্জাতিক বিভিন্ন রুটে অস্বাভাবিকভাবে বেড়েছে উড়োজাহাজের ভাড়া। কোনো কোনো রুটে 2 থেকে 3 গুণ পর্যন্ত বেড়েছে ভাড়া। এতে বেশি বিপাকে পড়েছেন বিদেশগামী কর্মীরা। টিকিট বিক্রিতে কারসাজি এবং সিন্ডিকেটের কারণে ভাড়া বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ভাড়া কমানোর আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা অনেক দলে এখন বিএনপি ঠেকাও প্রবণতায় দেখা যাচ্ছে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জন্মাষ্টমী উপলক্ষে বিকেলে রাজধানীতে আলোচনা সভায় তিনি আরও বলেন, গণতন্ত্রের উত্তরণে পথ এখনো ঝুঁকিমুক্ত নয়। অনুষ্ঠানে দলের মহাসচিব বলেন, দেশে এক ধরনের উগ্রবাদের উত্থান এবং ৭১কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ হচ্ছে আজ। মনোনয়নপত্র বাছাই শেষে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন নিয়ে প্রার্থীদের নানা অভিযোগ নাকচ করেছেন চিফ রিটার্নিং অফিসার। এদিকে আজ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল ঘোষণা করেছে, যার ভিপি প্রার্থী উমামা ফাতেমা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। টিকিট বিক্রিতে কারসাজি এবং সিন্ডিকেটের কারণে ঢাকা থেকে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজের ভাড়া ফের 2 থেকে 3 গুণ পর্যন্ত বেড়েছে। এতে বেশি বিপাকে পড়েছেন বিদেশগামী কর্মীরা। সংশ্লিষ্টরা বলছেন, যথাযথ নজরদারির অভাবে 1 মাসের ব্যবধানে অস্বাভাবিকভাবে বেড়েছে ভাড়া। মাশরুক রাহাতের রিপোর্ট। যারা 1 মাসের মধ্যে ওমরা কিংবা কাজে যোগ দিতে সৌদি আরবে যাওয়ার কথা ভাবছেন, ঢাকা থেকে জেদ্দা যেতে তাদের উড়োজাহাজের ভাড়া গুনতে হবে 65,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত। অথচ একই সময় কাছাকাছি দূরত্বের কলকাতা থেকে যারা যাচ্ছেন, তাদের ভাড়া দিতে হচ্ছে অর্ধেকেরও কম। শুধু সৌদি আরব নয়, ঢাকা থেকে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে যেতে 1 মাসের ব্যবধানে উড়োজাহাজের ভাড়া 3 গুণ পর্যন্ত বেড়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন প্রবাসী কর্মীরা। হাঁস বেচা, ডিম বেচা, গরু বেচা, এই সমস্ত টাকাগুলা দিয়েই মানুষ বিদেশ যায়। সেখানে টিকিটের দাম, যে টিকিট হচ্ছে 40,000 35,000 টাকা, সেটা এখন 1,10,000-20,000 টাকা। 30,000 টাকার টিকিট 70,000 টাকা দিয়ে কাটতে হয়েছে। এই সিন্ডিকেটগুলো কেন? এটা অভিবাসীদের ভোগান্তি না, হুজুর ভোগান্তি। অবশ্যই খতিয়ে দেখা উচিত। সংশ্লিষ্টরা বলছেন, টিকিট বিক্রিতে ফের সিন্ডিকেটের কারণে বেড়েছে ভাড়া। দেশে হাজারো ট্রাভেল এজেন্সির মধ্যে মাত্র 30টির মতো প্রতিষ্ঠান ও বিদেশি এয়ারলাইন্সগুলো সেলস এজেন্টদের মধ্যে গুটি কয়েক এজেন্ট এর পেছনে দায়ী, যারা উড়োজাহাজের টিকিট যাত্রীর নাম ও পাসপোর্ট ছাড়া আগেই গ্রুপ টিকিটের নামে বুকিং করে ফেলে সংকট তৈরি করে বাড়াচ্ছে দাম। চাহিদাটা বাড়তেছে, যোগানটা কমে যাচ্ছে। কারণ যোগানটা তো কয়েকজনের হাতে বন্দি হয়ে আছে। এখন তারা বলতেছে নাই, টিকিট নাই। যখন দাম বাড়াতে বাড়াতে একটা চূড়ান্ত পর্যায়ে, উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছে, এই দামে টিকিট আছে, এই দাম হলে দিতে পারি, তখন দিচ্ছে। এটা এক ধরনের সিন্ডিকেট। এই চিহ্নিত 15-20 জনকে যদি গভর্নমেন্ট সিরিয়াসলি অ্যাক্টিভ হয় ওদের প্রতি, তাহলে কিন্তু সহজেই এটা সহনীয় পর্যায়ে আবার ওই পর্যায়ে চলে আসবে। আলটিমেটলি খরচ হচ্ছে কর্মীরা। এখনো পর্যন্ত সেই গ্রুপ টিকিট হচ্ছে, সব কিছুই হচ্ছে। আমি একটা নিয়মের কথা বললাম, কিন্তু আমি কখনো মনিটর করলাম না আসলে এর সঙ্গে কারা সম্পৃক্ত। তাহলে তো এটা কখনো বন্ধ হবে না। এমন অনিয়ম বন্ধে সরকার কার্যকর উদ্যোগ নেয় কয়েক মাস আগে কমেছিল ভাড়া। প্রবাসী কল্যাণ উপদেষ্টা জানিয়েছেন, আবারও ভাড়া কমাতে পদক্ষেপ নিচ্ছে সরকার। যেই মুহূর্তে বিমানের টিকিটের দাম শুনেছি, আমি বশির ভাই অত্যন্ত দক্ষ, অত্যন্ত কর্মোদ্যমী মন্ত্রী, ওনার কাছে আমি পাঠিয়েছি। আমি জেনেছি 3-4 দিন আগে পাঠিয়েছি। আমি বিশ্বাস করি উনি এইটার ব্যাপারে পদক্ষেপ নেবেন। এয়ারলাইন্সগুলোর মধ্যে শুধু বিমান বিদেশগামী কর্মীদের জন্য কিছুটা কমে লেবার ফেয়ার টিকিট চালু করেছে। তবে সবাই এই সুবিধা পাচ্ছেন না। যেসব কর্মী প্রথমবার যাচ্ছেন, তাদের মধ্যে কিছু সংখ্যক যাত্রী ওই টিকিট পাচ্ছেন। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা অনেকে দলের মধ্যে বিএনপির বিজয় ঠেকাও প্রবণতা দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর বিএনপি মহাসচিব বলেছেন, দেশে এক ধরনের উগ্রবাদের উত্থান এবং ৭১কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আয়োজন করা হয় বিএনপির পক্ষ থেকে।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে প্রচ্ছন্ন একটা চেষ্টা আছে ৭১কে ভুলিয়ে দেওয়ার। ২৪ আগস্ট যেমন সত্য, ৭১-এর মুক্তিযুদ্ধও তেমন সত্য। দেশে এক ধরনের উগ্রবাদ মাথাচাড়া দিচ্ছে, তা সবাই মিলে ঠেকাতে হবে। সবাই ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে কোনো রাজনৈতিক ব্যক্তি ও গোষ্ঠীর মন্তব্য জনমনে বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধাদের প্রতি আমার বিনীত আহ্বান, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যেকার বিরোধ এমন পর্যায়ে নেওয়া উচিত হবে না যেই বিরোধকে পুঁজি করে পরাজিত ফ্যাসিবাদ নিজেদের অপকর্মগুলোকে জাস্টিফাই করার সুযোগ নিতে পারে। তারেক রহমান বলেন, পতিত আওয়ামী লীগ যেমন বিএনপির বিজয় ঠেকানোর রাজনীতি করত, তেমনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা অনেক দলের মাঝে বিএনপির বিজয় ঠেকানোর প্রবণতা দেখা যাচ্ছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের সহযোদ্ধা কতিপয় রাজনৈতিক ব্যক্তি এবং গোষ্ঠীর আচরণেও সেই পলাতক স্বৈরাচারের সরকারের মতন বিএনপির বিজয় ঠেকাও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম অপকৌশলের বা শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন। জনগণের শক্তির উপরে আস্থা এবং বিশ্বাস রাখুন। বিএনপি পিআর পদ্ধতি নির্বাচনের পক্ষে নয় বলে আবারও জানান তারেক রহমান। পিআর পদ্ধতি এবং আরো দু একটি ইস্যুতে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা ভিন্ন মত রয়েছে। যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলেটে করার অপচেষ্টা করছেন, এর মাধ্যমে আপনারা হয়তো নিজেদের অজান্তেই গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছেন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচন, ডাকসু নির্বাচনের প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ হচ্ছে আজও পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে সংগঠনগুলো। এদিকে নির্বাচন কমিশনের নানা বিষয় নিয়ে অভিযোগ করছেন প্রার্থীরা, তবে রিটার্নিং অফিসার সেই সব অভিযোগ উড়িয়ে দিচ্ছেন। আরও জানাচ্ছেন দাউদ হাসান। ডাকসু হল সংসদ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, ততই ক্যাম্পাস জুড়ে একদিকে বাড়ছে উত্তেজনা, অন্যদিকে তৈরি হয়েছে উৎসবের আমেজও। প্রার্থীরা যেমন ভোটার টানার জন্য কষছে নানা পরিকল্পনা, তেমনি ভোটাররাও বলছেন তাদের স্বার্থে যারা কাজ করবেন ভোট দিবেন তাকে। অ্যাক্টিভ এমন একজনকে যাচ্ছি যিনি আমাদের ছাত্রদের বাস পরিবহন সমস্যা, আমাদের ছাত্রদের আবাসন সমস্যা, আমাদের ছাত্রদের খাবার সমস্যা, এগুলো নিয়ে কাজ করবেন। আমরা আমাদের জায়গা থেকে শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, তাদের কথা শুনছি, আমাদের কথা বলছি, আমাদের যেই মিলিত স্বপ্ন, সেই মিলিত স্বপ্নের পথে হাঁটার প্রতিশ্রুতি আমরা ব্যক্ত করছি। এদিন দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ডাকসু ফর চেঞ্জ প্যানেল। ভিপি পদপ্রার্থী বিনিয়ামিন বল্লা বলেন, ব্যালট পেপারে প্রার্থীদের ছবি না থাকায় ভোটাররা বিভ্রান্ত হবেন, তাই ব্যালটে ছবি যুক্ত করার দাবি জানান তিনি। অভিযোগ করেন, যৌক্তিক দাবি না মানলেও কোনো দলের পক্ষে সময় বাড়িয়ে পক্ষপাতিত্বের পরিচয় দিয়েছে কমিশন। যে একটি দলের চাওয়ার প্রেক্ষিতে তাদের প্রভাবের কারণে ডাকসুর মনোনয়ন জমা দেওয়ার সময় একদিন বাড়িয়ে দেওয়া হয়। আর এইদিকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের এই প্রায় 40,000 ভোটারের যে দাবি, প্রার্থীর যে দাবি, যৌক্তিক দাবি আমরা বলতেছি যে আপনারা নাম ব্যালট নাম্বারের পাশে ছবি যুক্ত করেন, এইটা তারা যুক্ত করতেছে না। আমরা যৌক্তিক দাবির কথা বলতেছি যে সেই 19 সালে যারা আমাদের উপরে হামলা করেছে, যাদের নেতৃত্বে হামলা হয়েছে, অন রেকর্ড আছে সেই বিষয়গুলো, সেগুলোর আপনারা বিচার করেন, সেগুলো তারা বিচার করতেছে না, সেগুলো তারা ঝুলিয়ে রেখেছে। তবে পূর্ব ঘোষিত 7টি বিষয় নিশ্চিত করেই মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে বলে জানিয়ে চিফ রিটার্নিং কর্মকর্তা বলেন, পক্ষপাতিত্বের সুযোগ নেই। আপনারা কোনো ধরনের পক্ষপাতের আচরণ আমার মনে হয় আপনারা দেখেন নাই। আমরা সম্পূর্ণ নিউট্রাল পজিশন থেকে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করতেছি ছাত্রছাত্রীদের জন্য। আমরা কোনো দল, পক্ষ, কোনো গ্রুপ, সেটা আমরা এখানে বসে কোনোভাবেই রিকগনাইজ করি নাই। আমরা রিকগনাইজ করেছি সে বৈধ ছাত্র কিনা, গঠনতন্ত্র অনুযায়ী সে ভোটার কিনা, এর বাইরে আমরা এক বিন্দু
নড়ে নেই। বিকেলে ছাত্রদল তাদের নির্বাচনী ইশতেহার কেমন হতে পারে সে বিষয়ে সংবাদ সম্মেলন করে নেতারা জানান, ইশতেহারে গুরুত্ব পাবে আবাসন সংকট সমাধান, গেস্ট রুম কালচার বন্ধ সহ বেশ কিছু বিষয়। এদিকে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। বিকেলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামের এ প্যানেল, যেখানে ভিপি পদে লড়বেন উমামা ফাতেমা, জিএস পদে আল সাদি ভুঁইয়া এবং এজিএস পদে জাহিদ হোসেন। যে জিনিসগুলো আমাদের ইশতেহারে আসতে যাচ্ছে, গণরম গেস্টরম কালচার চিরতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মূলোৎপাটন করা হবে। ক্যান্টিনে ফাও খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক যে অপসংস্কৃতিগুলো ছিল বিরাজমান, সেই রাজনৈতিক অপসংস্কৃতিগুলো চিরতরে মূলোৎপাটন করা হবে। এই ডাকসুর মাধ্যমে নিশ্চিত হবে যে আগামী দিনে আমাদের হলগুলো কি দখল হবে কিনা, আগামী দিনে আমাদের ক্যাম্পাস কি আবার একটা সন্ত্রাসের মুখোমুখি হবে কিনা, এবং এই সিদ্ধান্তটা আসলে আমাদের শিক্ষার্থীদেরকেই নিতে হবে। ডাকসু নির্বাচনের কেন্দ্রীয় সংসদে মনোনয়ন জমা দিয়েছে 28টি পদের বিপরীতে 509 জন ও হল সংসদে 13টি পদের বিপরীতে 1109 জন প্রার্থী। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। আগামী 5 বছর পাকিস্তান এবং বাংলাদেশের কূটনৈতিক এবং সরকারি কর্মকর্তাদের দুদেশ ভ্রমণে কোনো ভিসা লাগবে না। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এটি অনুমোদন হয়। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এই বৈঠক হয়। এনবিআরকে ভাগ করে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা নামে জারি করা অধ্যাদেশের সংশোধনী উপদেষ্টা পরিষদে পাশ হয়। বৈঠকে জানানো হয় 10টি সংস্কার কমিশনের 367টি সুপারিশ বাস্তবায়ন চলছে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আরও জানান, বিগত সরকারের আমলে পাচার হওয়া 40,000 কোটি টাকা ফেরত আনতে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে আন্তর্জাতিক সংস্থা সহ দেশীয় বিভিন্ন সংস্থা কাজ করছে। সবচেয়ে বেশি চুরি হয়েছে বিদ্যুৎ খাতে। সাবেক সরকার তাদের পছন্দের লোকদের এ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল। আগামী সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড এখনও নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। বলেছে, নির্বাচনের সন্ত্রাস অনিয়ম বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে ভোট করতে হবে। বিকেলে আগারগাঁয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল। পিআর ছাড়া যাবো কিনা এটা যদি প্রশ্ন আমরা সামনে আনি, তাহলে এখানে আমাদের বক্তব্য স্পষ্ট। এটা একটা বেটার পদ্ধতি, উত্তম পদ্ধতি বলে আমরা মনে করি। জনগণ মনে করছে, জনগণ চাইলে অবশ্যই সরকারকে এটা মানতে হবে। যেহেতু বাংলাদেশে এখনও লেভেল প্লেইং ফিল্ড আসে নাই, সেই কারণে আমরা অন্যান্য দাবির সাথে একটা জোরালোভাবে বলছি যে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। জুলাই আগস্টের হত্যাযজ্ঞ নিয়ে জাতিসংঘের রিপোর্টকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা করেছে হাইকোর্ট। একই সঙ্গে এই রিপোর্টকে আগামী 3 মাসের মধ্যে জুলাই রেভেলেশন 2024 নামে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ। মামলার সাথে জড়িয়ে রিপোর্টটাকে একটি ঐতিহাসিক রিপোর্ট হিসেবে ঘোষণা করার জন্য কোর্টের কাছে একটা আবেদনপত্র দিয়েছিলাম। আজকে কোর্ট ঐতিহাসিক রিপোর্ট হিসেবে ঘোষণা করেছেন। সাথে সাথে আগামী 3 মাসের মধ্যে এই রিপোর্টটাকে জুলাই রেগুলেশন 2024 নামে গেজেট নোটিফিকেশন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী 4 সেপ্টেম্বর রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। আরও জানাচ্ছেন মাহমুদুল হাসান। 2004 সালের 21 আগস্ট ওই দিন বিকেলে বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির সমাবেশে গ্রেনেড হামলা হয়। হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ 24 জন নিহত হন। 2018 সালের 10 অক্টোবর এই গ্রেনেড হামলা ও হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে ফাঁসি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। অবশ্য গত বছর 1 ডিসেম্বর আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে
বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। রায়ে আদালত বলেছিলেন 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার ছিল অবৈধ। এরপর এই মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। পরে সেই খালাসের বিরুদ্ধে আজ শেষ হলো আপিল শুনানি। রায় ঘোষণা হবে 4 সেপ্টেম্বর। অত্যন্ত পেশেন্স নিয়ে, অত্যন্ত টলারেন্স নিয়ে মাননীয় আদালত দীর্ঘদিন আমাদের এই আপিলটা শুনলেন এবং আজকে আপিল শুনানি শেষ হয়েছে। আগামী 4 সেপ্টেম্বর 2025 ওই দিন এই মামলা রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে। আসামি পক্ষের আইনজীবী বলেন, পতিত সরকার প্রধান শেখ হাসিনার টার্গেটকে বিবেচনায় নিয়ে কোনো তথ্য প্রমাণ ছাড়াই তার মক্কেলদের সাজা দিয়েছিল বিচারিক আদালত। প্রকৃত দোষীদের শাস্তি দিতে গেলে হয়তো থলের বিড়াল বের হয়ে যাবে, যে কারণে শেখ হাসিনা তার রাজনৈতিক উদ্দেশ্য এবং প্রতিহিংসার হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করলেন। সকলেই বেকসুর খালাস পাবেন এবং জনাব তারেক রহমান সহ সকলেই যদি খালাস পান তাহলেই এখানে সত্যিকার অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমরা মনে করি। গত 17 জুলাই রাষ্ট্রপক্ষের আপিলের উপর শুনানি শুরু হয়েছিল। এরপর 31 জুলাই, 19 আগস্ট, 20 আগস্ট শুনানি হয় এবং আজ পঞ্চম দিনে শুনানি শেষ হলো। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। পরিবেশ বান্ধব কারখানার স্বীকৃতি হিসেবে লিড প্ল্যাটিনাম সনদ অর্জন করেছে ওয়ালটনের মোল্ড অ্যান্ড ডাই ফ্যাক্টরি কমপ্লেক্স। দুপুরে রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সনদ গ্রহণ করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান SM শামসুল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর SM মাহবুবুল আলম। টেকসই উন্নয়ন, বিদ্যুৎ, জ্বালানি এবং পানির সাশ্রয়ী ব্যবহার ও পরিবেশ বান্ধব অবস্থানের কারণে এই সনদ প্রদান করেছে যুক্তরাষ্ট্রের US গ্রিন বিল্ডিং কাউন্সিল USGBC। আন্তর্জাতিক প্রসঙ্গ, সামরিক বাহিনীর অবকাঠামোতে হামলার মামলায় জামিন পেয়েছেন কারারুদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। 2023 সালের মে মাসে দেশটির সেনা সদর দপ্তর সহ বিভিন্ন স্থানে হামলা চালায় ইমরানের বিক্ষুব্ধ সমর্থকরা। এরপর তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়। বৃহস্পতিবার এসব মামলায় তাকে জামিন দেন দেশটির সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। কিন্তু দুর্নীতি মামলায় অভিযুক্ত থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না ইমরান। খেলার খবর, কাল থেকে শুরু হচ্ছে জাতীয় সামার অ্যাথলেটিক্সের 17তম আসর, তবে কোনো স্পন্সর নেই এবারের আসরে। সংবাদ সম্মেলনে এছাড়াও ফেডারেশন কর্তারা বলেন, জাতীয় এবং আর্মি স্টেডিয়ামে 3 দিন হবে এই আসর। লড়বেন 35টি সংস্থার 402 জন অ্যাথলেট। ছেলেদের 22টি এবং মেয়েদের 18টি মিলিয়ে আসরে মোট ইভেন্ট 40টি। আসরের প্রথম দিনই হবে ছেলে এবং মেয়েদের 100 মিটার স্প্রিন্ট। প্রাইজ মানি হিসেবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী অ্যাথলিট পাবেন 5, 3 এবং 2000 টাকা। সন্ধ্যার সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঢাকা থেকে আন্তর্জাতিক বিভিন্ন রুটে অস্বাভাবিকভাবে বেড়েছে উড়োজাহাজের ভাড়া। টিকিট সিন্ডিকেটকে দায়ী করছেন সংশ্লিষ্টরা, কমানোর আশ্বাস উপদেষ্টার। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা অনেক দলে বিএনপি থাকা প্রবণতা দেখা যাচ্ছে বললেন তারেক রহমান। 71কে ভুলিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ মির্জা ফখরুলের। ডাকসু নির্বাচনে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ আজ। প্রার্থীদের নানা অভিযোগ নাকচ কর্তৃপক্ষের। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল ঘোষণা, বিপি প্রার্থী উমামা ফাতেমা। এ ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভিন শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।